সেকেন্ড সামেটিভের ইতিহাসের বিভিন্ন প্রশ্নগুলো দেখে জাস্ট মাথা গুলিয়ে যাচ্ছে। কোন প্রশ্নগুলো করব, কোন প্রশ্নগুলো ছেড়ে দেব, এই সাল, এই তারিখ, এই ইভেন্ট, অমুক ব্যক্তিত্ব, মাথা একদম জাস্ট ঝালাপালা অবস্থা। এই সময় এমন পরিস্থিতিতে একজন দরকার রয়েছে যে আমাকে বলে দিবে যে কোন প্রশ্নটা স্যার সেকেন্ড সামেটিভে চলে আসবে। দেখো, আমাদের মেন গোল আমরা জানি। আমাদের মেন গোল কি? আমাদের মেন গোল হচ্ছে মাধ্যমিকের একটা ভালো নাম্বার চেস করা, মানে আমাদেরকে ওটাকে অ্যাচিভ করাই হচ্ছে মেন উদ্দেশ্য। কিন্তু তার কয়েকটা স্টেজেস থাকে, এই যে ফার্স্ট সামেটিভ, সেকেন্ড সামেটিভ, এগুলো না আমাদেরকে ডিপেন্ড করে, মানে আমাদের ভেতরে একটা কনফিডেন্স বিল্ড আপ করে যে এটার মধ্যে যদি ভালো নাম্বার আসে তাহলে আলটিমেটলি আমাদের কনফিডেন্সটা খুব ভালোভাবে উপরে উঠে আসে, এবং অফকোর্স যখন পরীক্ষা দিতে বসবো তখন একটা আলাদা লেভেলেরই কনফিডেন্ট, ও আলাদা লেভেল কাহি বান্দা থাকে, এরকম টাইপের ভাবনা চিন্তাটা চলে আসে। কিন্তু স্বাভাবিকভাবেই ইতিহাস অত তো সহজ হওয়ার কথা না। বিভিন্ন প্রশ্ন, গাদা গাদা প্রশ্ন, আর সবকিছু মিলেমিশে একদম জগা খিচুড়ি হয়ে তোমার সামনে উপস্থাপন। এখন এই সময় সেই জন্যই আমি এসে গেছি একদম লাস্ট মিনিট তোমাদেরকে সাজেশন দিতে। এই সাজেশনে যেগুলো প্রশ্ন আমি তোমাকে দিব সেগুলো তুমি করে যাও, তোমার সেকেন্ড সামেটিভ আরামসে বেরিয়ে যাবে একদম সেরা নাম্বার দিয়ে। তো চলো বেশি দেরি না করে দেখে নেওয়া যাক আজকের কমপ্লিট সাজেশন। ভিডিওটা অবশ্যই লাইক করবা এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবা, তার সাথে চ্যানেলটিতে নতুন আসছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা। তো চলো দেখে নেওয়া যাক বিষয়গুলো। তো আমাদের জানা আছে যে সেকেন্ড সামেটিভে বেসিক্যালি 3টে অধ্যায়। প্রত্যেকটা স্কুলে বিভিন্ন, মানে কিছু কিছু স্কুলে একটু এদিক ওদিক হতে পারে অধ্যায়, কিন্তু বেশিরভাগ সংখ্যাগরিষ্ঠ স্কুলে এই কয়েকটা অধ্যায়ই রয়েছে, যা অধ্যায় 4, অধ্যায় 5 এবং অধ্যায় 6। তো চলো বেশি কথা না বলে ডাইরেক্টলি সাজেশনের মধ্যে জাম্প করা যায়। সাজেশনে কি কি বলা হচ্ছে ভালো করে বিষয়গুলো বুঝবে। দেখো, সেকেন্ড সামেটিভের যেই অধ্যায়গুলো আছে সেখানে 2 মার্কসের কোয়েশ্চেন্স গুলো ইতিহাসে অতটা বেশি আমি গুরুত্ব এই জন্য দিতে পছন্দ করি না। তার কারণটা হচ্ছে, এমন না যে 2 নম্বরের প্রশ্ন আসবে না, বা এমন না যে 2 নম্বরের প্রশ্ন খুব ইজি হয়, তা না। আমার বক্তব্য, তুমি যদি বড় প্রশ্নগুলো করো না, তা ওটার মধ্যে দিয়ে অটোমেটিকলি তোমার 2 নম্বরের প্রশ্নগুলো এসে যায়। আর আলটিমেটলি টপিক গুলো তো একই আছে, টপিক গুলো তো আলাদা না। তো সেই জন্যই আমরা ফোকাস করবো বেশিরভাগই 4 মার্কস এবং 8 মার্কসের জন্য। সাজেশন খুবই ক্রিস্প হবে, কেন কি আমাদের একদম সামনে পরীক্ষা। তো সেই জন্য বেশি বেশি মানে গাদা গাদা তোমাদেরকে সাজেশন দিয়ে আমার কোনো লাভ নেই, এদিকে তোমার ওগুলা পড়তেও পারবে না, ওই জন্য ছোট সাজেশন। চলো প্রথমে কি বলা হচ্ছে, 4 নম্বর অধ্যায় অর্থাৎ সংঘবদ্ধতার গোড়ার কথা বা সংঘবদ্ধতার গোড়ার দিকে, এই অধ্যায়ের থেকে যেই প্রশ্নগুলো তোমরা কমপ্লিট করবে সেটা হচ্ছে সবার প্রথমে 1857 যুদ্ধের কারণ, অর্থাৎ মহাবিদ্রোহের যুদ্ধের কারণ। এই মহাবিদ্রোহের যুদ্ধের কারণটা 3টা কারণ, মানে তোমাকে ভালো করে পড়ে রাখতে হবে। একটা হচ্ছে রাজনৈতিক কারণ, একটা হচ্ছে অর্থনৈতিক কারণ, একটা হচ্ছে প্রত্যক্ষ কারণ। মানে প্রত্যক্ষ কারণের মধ্যে আবার, মানে প্রত্যক্ষ কারণই হচ্ছে তোমার ধর্মীয় কারণের একটা দিক রয়েছে। তো ধর্মীয় কারণ বলো বা প্রত্যক্ষ কারণ বলো, বিষয়টা একই দিকে দাঁড়াচ্ছে। ঠিক আছে, রাজনৈতিক, অর্থনৈতিক এবং প্রত্যক্ষ এগুলো আলাদা আলাদা। ঠিক আছে, 1857 খ্রিস্টাব্দের যুদ্ধের কারণ হিসেবে এটা মাথায় রাখবা। এছাড়াও তুমি এটাকে সম্পূর্ণভাবে 8 মার্কসের জন্য প্রিপেয়ার করবে। কেন কি, স্বাভাবিকভাবেই 8 মার্কসে যেরকম আমি বলে দিলাম যে এখন একটা প্রশ্ন যে 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের রাজনৈতিক কারণ কি, আবার 4 নম্বরের একটা প্রশ্ন এমন হতে পারে যে অর্থনৈতিক কারণ কি, বা সবগুলো মিলিয়ে তোমাকে দিয়ে দিল যে 1857 খ্রিস্টাব্দ বা মহাবিদ্রোহের মূল কারণগুলি আলোচনা করো, 8 মার্কস। তখন তোমাকে রাজনৈতিক, অর্থনৈতিক, ধর্মীয়, প্রত্যক্ষ সবগুলোই বলতে হবে। সেই জন্যই এটাকে তুমি 4 মার্কস এবং 8 মার্কস দুভাবেই প্রিপেয়ার করবে, একবারই হয়ে গেল। নেক্সট হচ্ছে সভা সমিতির যুগ বলতে কি বোঝো, মানে এজ অফ অ্যাসোসিয়েশনস বলতে কি বোঝো এবং এর বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। এটা কিন্তু 4 মার্কসের জন্য। ঠিক আছে, নেক্সট কি রয়েছে, ভারত সভা এবং সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। দুভাবে প্রশ্ন আসতে পারে। এক এভাবে আসতে পারে যে সভা সমিতির যুগে ভারত সভার কেমন গুরুত্ব ছিল, বা ভারত সভার উপর টিকা লেখো, বা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ভারত সভার প্রতিষ্ঠার ক্ষেত্রে কেমন ভূমিকা পালন করেছিল, বা টিকা এসে গেল সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। শেষমেশ ইন দি এন্ডে একই প্রশ্ন, জাস্ট প্রশ্ন করার ধরনটা আলাদা, উত্তর কিন্তু উত্তরের ধাঁচটা যদি একটু মানে প্রশ্ন অনুযায়ী তুমি ইয়ে করবা, চেঞ্জ করবা, বাট তোমার উত্তর আলটিমেটলি সেটাই হবে। তাহলে ভারত সভা এবং সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় খুব ইম্পর্টেন্ট। হিন্দু মেলা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, নবগোপাল মিত্রের আমাদের হিন্দু মেলা, এই হিন্দু মেলার উপর টিকা আসতে পারে, নবগোপাল মিত্রের হিন্দু মেলার সম্পর্কে আলোচনা করো, এভাবে এটা আসতে পারে। তারপর হচ্ছে যেটা আমি ইম্পর্টেন্ট বলে সবসময় মনে করি, সেটা হচ্ছে মহারানীর ঘোষণাপত্র এবং গুরুত্ব। এটা একই সাথে 2 মার্কসের জন্য ইম্পর্টেন্ট।
2 মার্কস এটা দিয়ে দিল যে মহারানীর ঘোষণাপত্র বলতে কি বলছো, আবার এটা 4 মার্কসেরও দিয়ে দিল যে মহারানীর ঘোষণাপত্র এবং তার গুরুত্ব আলোচনা করো। গুরুত্ব মানে সেই মহারানীর ঘোষণাপত্রের মধ্যে দিয়ে আলটিমেটলি ফলাফলটা কি হয়েছিল বা কি কি বলা হয়েছিল যে যেটা পড়া হবে। তো এই হচ্ছে আমাদের 4 মার্কসের কয়েকটা সাজেশন, আর এগুলো করে যাবে এখান থেকে প্রশ্ন তুমি পাবাই, আবার গ্যারেন্টি রয়েছে। নেক্সট 8 মার্কসে আসি। আমি আগেই বলছি যে প্রশ্ন আমরা ক্রিস্প রাখবো, বেশি বড় রাখবো না, কারণ কি ইতিহাসে যদি আমি তোমাকে অনেকগুলো প্রশ্ন দিয়েই দিই তাহলে সাজেশন দিয়ে লাভটা কি? ইতিহাসের সাজেশন মানেই হচ্ছে জিনিসটা ছোট হবে, তাই না? এখন 8 মার্কসের হিসাবে আমি কয়েকটা খুব গুরুত্বপূর্ণ তোমার প্রশ্ন মনে করি। প্রথমত হচ্ছে লেখা ও লেখায় জাতীয়তাবাদের উন্মেষ। এই প্রশ্নটা না বেশিরভাগ স্কুলের সেকেন্ড সামেটিভের মোস্ট ফেভারিট প্রশ্ন। প্রায় এই প্রশ্নটা সবার মধ্যে দিতে, ইভেন অনেকের স্কুলে দেখবো তোমাদের ইয়েও দিয়েছে, প্রজেক্টেও দিয়ে দিয়েছে। প্রজেক্টের ক্ষেত্রে এটা খুব দেয়, লেখায় এবং লেখায় জাতীয়তাবাদের উন্মেষ আলোচনা করো। এই প্রশ্নটা মোস্ট অফ দ্য স্কুলস এর খুবই মানে চাহিদা, খুবই পছন্দিদা প্রশ্ন। তো এই জিনিসটা ভালো করে রাখবে, ঠিক আছে? অর্থাৎ লেখায় ও লেখায় বলতে লেখার ক্ষেত্রে যদি বলা হয় গোড়া, আনন্দমঠ, ভারত মাতা, এবং রেখার ক্ষেত্রে ব্যঙ্গ চিত্র এবং ভারত মাতা, সরি। তাহলে লেখার ক্ষেত্রে আনন্দমঠ, গোড়া, এবং এখানে আরেকটা আছে, এখানে একটা মিস করে গেছি, সেটা হচ্ছে বর্তমান ভারত। বর্তমান ভারত, এটাও মাথায় রাখবেন। এখন এগুলো আবার 4 মার্কসের রেডি করবে। আমি বললাম একই সাথে দুটো একভাবে হয়ে যায়, এমন প্রশ্নগুলো মানে তুমি প্রথমে করবা যেগুলো 4 মার্কসেরও হয়ে যাচ্ছে, 8 মার্কসেরও হচ্ছে, তোমাকে আলাদা করে করতে হচ্ছে না, তাই না? লেখায় লেখায় এমন ধরনের প্রশ্নগুলো, লেখায় লেখায় জাতীয়তাবাদের উন্মেষ, এটা আলোচনা করো। এটার মধ্যে 4টা আলাদা আলাদা ভাবে আমাদের গ্রন্থ আলোচনা করতে হয়, গোড়া, আনন্দমঠ, বর্তমান ভারত। এই তিনটা তো তুমি 4 মার্কসেও রেডি করতে পারো, মানে করতে হবে। তো আলটিমেটলি তোমাকে জিনিসটা কাজেই দিচ্ছে। আর তারপর হচ্ছে ভারত মাতা এবং গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্র। আমি এই জন্য বলেছি 4 মার্কসের জন্য এটা রেডি করতে, 8 মার্কসের জন্য তো করবেই করবে, 4 মার্কসের জন্য রেডি করবে। আর যেভাবে রেডি করে ইন দি এন্ডে দুটোই প্রশ্ন হয়ে যাবে, ঠিক আছে? নেক্সট কি রয়েছে? মহাবিদ্রোহের কারণ। আমি বারবার মহাবিদ্রোহের কারণ ও গুরুত্বটাকে কেন আলোচনা করছি, কেন কি গতবারের মাধ্যমিক পরীক্ষায় মহাবিদ্রোহের চরিত্র এবং প্রকৃতির উপর প্রশ্নটা এসেছিল। তো আমি বিশ্বাস রাখছি যদি মহাবিদ্রোহ থেকে কোনো প্রশ্ন আসে তাহলে সেটা কারণই আসবে। আমি একটু আগে বললাম না যে মহাবিদ্রোহের যুদ্ধের কারণ রাজনৈতিক, অর্থনৈতিক এবং প্রত্যক্ষ, এই কারণটা আলোচনা করো। এটাকে কম্বাইন করে দিলেই তো 8 মার্কসের প্রশ্ন তৈরি হয়ে যাচ্ছে, তাহলে সেটাও তুমি রেডি করবে। এবং সবার শেষে মহাবিদ্রোহের পরিপ্রেক্ষিতে বিভিন্ন ঐতিহাসিকদের বক্তব্য, বলতে গেলে প্রকৃতির কথা। অ্যাকচুয়ালি বলা যায় না, আমাদের সেকেন্ড সেমেটিভ স্কুলস এর মাইন্ডসেটটা একটু আলাদা হতেই পারে। ভেবে রাখলো যে স্টুডেন্টসরা তো এই প্রশ্নটা প্রিপেয়ার করে আসবে না, এই প্রিপারেশনটাই দিয়ে দিই, এই প্রশ্নটাই দিয়ে দিই। তাহলে সেই জন্যই আমি তাও বলবো যে প্রকৃতিটা আলোচনা তাও করে যাবে বা প্রকৃতিটা দেখে যাবে। আসলে প্রশ্নটা একটু ঘুরিয়ে দিতে পারে যে মহাবিদ্রোহের পরিপ্রেক্ষিতে বিভিন্ন ঐতিহাসিকদের বক্তব্য। আলটিমেটলি এটা কি? এটা হচ্ছে চরিত্র। বিভিন্ন ঐতিহাসিকরা কি বলেছে যে মহাবিদ্রোহগুলো, মানে মহাবিদ্রোহের চরিত্রটা কেমন বা প্রকৃতিটা কেমন, সেটা নিয়ে তো আলোচনা করেছে। জাস্ট প্রশ্নটা ঘুরিয়ে তোমাকে দিতে পারে। তো এই হচ্ছে আমাদের আলটিমেটলি 4 নাম্বার চ্যাপ্টারের সাজেশন, ঠিক আছে? এবার আমরা যাই 5th চ্যাপ্টারে। 5th চ্যাপ্টারে কি আছে? 5th চ্যাপ্টারে বিকল্প চিন্তা এবং উদ্যোগ। এখানে 4 মার্কসের যেগুলো খুবই ইম্পর্টেন্ট সেগুলো সবার আগে প্রিপেয়ার করবা, সেটা হচ্ছে আইএসিএস অর্থাৎ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কালটিভেশন অফ সায়েন্স। এরই সাথে আরেকভাবে দিতে পারে যে মহেন্দ্রলাল সরকার সম্পর্কে আলোচনা করো বা মহেন্দ্রলাল সরকারের টিকা লেখো, বা আইএসএস প্রতিষ্ঠার ক্ষেত্রে মহেন্দ্রলাল সরকারের কেমন ভূমিকা ছিল, বা আইএসএস বাংলার বিজ্ঞান চর্চার ক্ষেত্রে আইএসিএস এর কেমন ভূমিকা ছিল। এই সকল প্রশ্ন আলটিমেটলি একই উত্তর হয়, জাস্ট প্রশ্নটা পাল্টে দেবে, কিন্তু উত্তর কিন্তু একই হবে। তো আইএসিএস এবং মহেন্দ্রলাল সরকার অবশ্যই ভালো করে পড়ে যাবে, ঠিক আছে? নেক্সট কি আছে? বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠার গুরুত্ব, ঠিক আছে? তারপর হচ্ছে বসু বিজ্ঞান কলেজ, বসু বিজ্ঞান কলেজও খুব ইম্পর্টেন্ট। এরপর আসবে হচ্ছে জাতীয় শিক্ষা পরিষদ। এগুলো সবই কিন্তু 4 মার্কসের, এগুলো 8 মার্কসের দরকার নেই, 8 মার্কসে এভাবে আসবেও না। যদি এসেও যায় তোমাকে দিয়ে দিবে হচ্ছে যে বাংলার বিজ্ঞান শিক্ষার বিকাশের ক্ষেত্রে বাঙালির উদ্যোগগুলো আলোচনা করো, তখন তোমাকে এগুলোই লিখতে হবে, আইএসসিএস, বেঙ্গল কেমিক্যালস, বসু বিজ্ঞান, জাতীয় শিক্ষা পরিষদ, এগুলোই লিখতে হবে। তো তুমি ব্যাপারটা ভালো করে বোঝো যে প্রশ্নটা 4 মার্কসেরও তুমি মানে রেডি করছো, সেটা 4 মার্কসে রেডি করতে করতে তোমার 8 মার্কসেরও প্রশ্ন রেডি হয়ে যাচ্ছে। আর 8 মার্কসে তো বেশি লিখতে হবে না, একটাই তো প্রশ্ন আসবে, ঠিক আছে? জাতীয় শিক্ষা পরিষদ, এটার থেকে এমন প্রশ্ন হতে আসতে পারে জাতীয় শিক্ষা পরিষদের প্রতিষ্ঠার উদ্দেশ্যগুলো কি কি ছিল বা কার্যাবলী কি ছিল, কি উদ্দেশ্যে জাতীয় শিক্ষা পরিষদ
প্রতিষ্ঠা করা হয়েছে, বা টিকা দিয়ে দিল জাতীয় শিক্ষা পরিষদের উপর একটা টিকা লেখো, এভাবে প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, আমরা সকলেই জানি বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন কালে যখন ছাত্রদের এক ধরনের হুমকি দেওয়া হলো যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিতাড়িত করা হবে যদি ব্রিটিশ বিরোধী কোনো আন্দোলনে যোগদান করা হয়, তো সেই জন্য ভারতীয় বুদ্ধিজীবীরা বিশ্বাস করলো যে একটা স্বদেশী ধাঁচে ভারতের শিক্ষা ব্যবস্থা থাকা উচিত, সেই জন্য তারা জাতীয় শিক্ষা পরিষদ গঠন করলো। তো সেই সম্পূর্ণ বিষয়টা এখানে আলোচনা করতে হবে। নেক্সট কি, ছাপাখানা ও পুস্তক ব্যবসায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা আলোচনা করে। এটা খুব ইম্পর্টেন্ট 4 মার্কসের প্রশ্ন। এটা একই সাথে বলা যেতে পারে যে ঈশ্বরচন্দ্রকে বিদ্যা বণিক কেন বলা হয়। ইন দি এন্ডে কিন্তু প্রশ্নের উত্তরটা সেম হবে, প্রশ্নটা ঘুরিয়ে দেবে। আমি তোমাদের সকলকে বলতে চাই, প্রশ্নপত্র ঠান্ডা মাথায় ভালো করে বুঝবে, আগেই দেখে হট করে প্যানিক করবে না। প্রশ্নটা কি বলছে, কি চাচ্ছে, প্রশ্নের ডিমান্ডটা কি, সেটা ভালো করে বুঝে নেবে। এমন সময় হতে পারে যে প্রশ্নটা একটু ঘুরিয়ে দিয়ে দিয়েছে আর তোমার মনে হচ্ছে যে না, এই প্রশ্নটা তো পড়িনি, বাট তুমি প্রশ্নটা পড়েছো, জাস্ট ধরনটা বা ধাঁচটা প্রশ্নের পাল্টে দিয়েছে। তুমি পড়ে এসেছো যে বিদ্যাবণিক ঈশ্বরচন্দ্রকে বলা হয় কেন, বা এইভাবে প্রশ্ন পড়ে গেছো যে ছাপাখানা বা পুস্তক ব্যবসায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা কি, এটা পড়ে গেছো। প্রশ্ন এসে গেল যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বাংলার বিদ্যার বণিক বলা হয় কেন। ইন দি এন্ডে কিন্তু উত্তর একই, জাস্ট প্রশ্নটা পাল্টে গেছে। ঠিক আছে, ছাপাখানার উদ্যোগে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ভূমিকা, এটাও খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। নেক্সট কি আছে 8 মার্কসের জন্য, দেখো এই চ্যাপ্টার থেকে 8 মার্কসের উপর আমি যদি বলি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট একটাই হয়, সেটা হচ্ছে তোমার রবীন্দ্রনাথ ঠাকুরের ঔপনিবেশিক শিক্ষা সমালোচনার যে টপিকটা রয়েছে, ইউনিটটা আছে, ওটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এবং আমি এখান থেকে 8 মার্কসের প্রশ্ন এই তিনটেই দিয়ে দিয়েছি, মানে ওই ইউনিট থেকেই দিয়ে দিয়েছি। আমার একটা যদি অ্যাডভাইস বলো, 8 মার্কসের প্রশ্নের মধ্যে যদি দেখো অন্য কোনো প্রশ্ন আছে আর এই প্রশ্ন আছে, তুমি এই প্রশ্নটা তখনই অ্যাটেম্প্ট করবা যখন তুমি জানো যে আরেকটা যে প্রশ্ন আছে সেটা তুমি একদমই পারবা না। কেন কি, এই প্রশ্নগুলো একটু কমপ্লেক্স হয়, এখানে একটু ভাষার ব্যবহার দরকার হয়, বিষয়পত্রগুলো উপস্থাপনের ব্যাপার থাকে। পরীক্ষার হলে এমন হতেই পারে যে হ্যাঁ সেভাবে উপস্থাপনা হচ্ছে না। তো আমি বলবো যে এই ইউনিট, অর্থাৎ তোমার যে 5th চ্যাপ্টার আছে, 5th চ্যাপ্টারের এই ইউনিটটা, মানে এখান থেকে যে প্রশ্নগুলো আমি দিয়েছি, এটা বেসিক্যালি হচ্ছে রবীন্দ্রনাথের ঔপনিবেশিক শিক্ষা সমালোচনা, ওই ইউনিট থেকে এই প্রশ্নগুলো আমি দিয়েছি। এই প্রশ্নগুলো তখনই অ্যাটেন্ড করবা যখন তোমার কাছে আর কোনো বিকল্প নেই। তুমি দেখলে যে দুটো প্রশ্ন আছে, দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন এটা আছে আর একটা প্রশ্ন অন্য আছে, তুমি দেখছো যে দ্বিতীয় প্রশ্ন তুমি পারছোই না, এটা একটু পেরে যাবা, তখনই এটা অ্যাটেন্ড করবা। না হলে এমন যদি প্রশ্ন থাকে যে সেকেন্ড অপশনটা তুমি পেরে যাবা, তখন কিন্তু এই জিনিসটা করতে যাবে না, একদমই না। ঠিক আছে, কেন কি এটার মধ্যে আমি বলছি না, আমি তোমার যোগ্যতার উপর প্রশ্ন উঠাচ্ছি না, আমি প্রশ্ন উঠাচ্ছি যে পরীক্ষার মধ্যে হতেই পারে যে উপস্থাপনটা অত বেটার ওয়েতে প্রেজেন্ট নাই হতে পারে। সেই জন্য আমি বলবো এটা লাস্ট সাজেশন, মানে লাস্ট অ্যাটেম্প্ট হিসেবেই ধরে রাখবে, যেটা যদি একদমই না পারো তখনই এই প্রশ্নগুলো আমি অ্যাটেম্প্ট করবো। ঠিক আছে, শান্তিনিকেতন প্রতিষ্ঠায় রবীন্দ্রনাথের উদ্দেশ্য আলোচনা করো, এটা ইজি প্রশ্ন, এটা তুমি করতে পারো। মানুষ, শিক্ষা ও প্রকৃতির সমন্বয়ে রবীন্দ্রনাথের শিক্ষা দর্শন, এই প্রশ্নটা একটু কমপ্লেক্স প্রশ্ন। আর সবার শেষে ঔপনিবেশিক শিক্ষার সমালোচনা, কার দ্বারা? রবীন্দ্রনাথ ঠাকুরের দ্বারা। ঠিক আছে, এই প্রশ্নটা কিন্তু ভালো করে করে যাবে। চলো, তো এই ছিল আমাদের মোটামুটি কমপ্লিট 5th চ্যাপ্টারের আমাদের সাজেশন। আমি বারবার বলছি, আমি সাজেশন খুব ক্রিস্প রাখার চেষ্টা করেছি, কারণ কি ইতিহাসের টপিক গাদা গাদা রয়েছে। যতটা কম, মানে এখন লাস্ট মিনিটে তুমি যদি বলো যে হ্যাঁ স্যার কোনটা ইম্পর্টেন্ট, যেটা আইসেই যাবে, সেটা হচ্ছে এই প্রশ্নগুলো। ঠিক আছে, চলো। আর এরপর সবচেয়ে লাস্টে, বাট মানে অফকোর্স দ্য লাস্ট বাট নট দ্য লিস্ট, আর সবচেয়ে ইম্পর্টেন্ট আর সবচেয়ে বেশি তোমাদের যেটা কনফিউজ করবে আমি জানি, সেটা হচ্ছে অধ্যায় 6। অধ্যায় 6-এর জন্য আমি সবার আগে বলবো যে 4 মার্কস এন্ড 2 মার্কস পড়ে যাও। 8 মার্কস গুণাগুনতি এক ধরনেরই প্রশ্ন আসে, ওটা নিয়ে অত বেশি সমস্যার ব্যাপার নেই। 2 মার্কসে কি কি পড়ে যাবে আমি বলে যাচ্ছি। আমি জাস্ট 6 নাম্বার চ্যাপ্টারের মধ্যেই আমি 2 মার্কসের প্রশ্নগুলো রেখেছি, কারণ কি এখানে অনেক প্রশ্ন আছে, তাই না? সেই জন্য আমি জাস্ট 6 নম্বর চ্যাপ্টারে 2 মার্কস প্রশ্নগুলো রেখেছি। বাকি চ্যাপ্টারস গুলোতে 2 মার্কসের প্রশ্ন এই জন্য রাখিনি, কারণ কি ওগুলো খুবই প্রেডিক্টেবল, তুমি আন্দাজ করতে পারবে, এবং সবগুলোই মানে বড় প্রশ্ন থেকেই ছোট ছোট করে ভাগ করা, ওই জন্য পেরে যাবে। 6 নম্বর চ্যাপ্টারে অনেকগুলো 2 মার্কসের প্রশ্ন আছে যেগুলো খুবই ইম্পর্টেন্ট, সেজন্য আমি এটা আলাদা করে রেখেছি। কি কি রয়েছে? সবার আগে খেদা সত্যাগ্রহ পড়বে, 3 কাঠিয়া প্রথা খুবই ইম্পর্টেন্ট, চম্পারণ সত্যাগ্রহ খুবই ইম্পর্টেন্ট, জেনমি কারা, মাদারি পাশিকে, প্রতিবার এবং কুনবি কাকে বলা হয়, বকাস্ত আন্দোলন কি, কালী পরাজয় এবং উজলি পরাজয় খুবই ইম্পর্টেন্ট, তাম্রলিপ্ত জাতীয় সরকার বলতে কি বোঝো, চৌরাচুরির ঘটনা কাকে বলে, এবং রাশিদ আলী দিবস কাকে বলে। রাশিদ আলী দিবস বেসিক্যালি 7th নম্বর চ্যাপ্টারেও রয়েছে, কিন্তু অনেক সময় কি হয় 6 নম্বর চ্যাপ্টারে অ্যাড করে দেওয়া হয়, জন্য সেই জন্য আমি এটা দিয়ে রেখেছি। যদি দিয়ে দেয়, যদি প্রশ্ন দিয়ে, তখন তো তুমি কিছু বলতে পারবে না যে স্যার 7th নম্বর চ্যাপ্টারে রয়েছে,
কি করা যাবে তাহলে? তো সেই জন্য অনেক সময় হয়ে থাকে, ওই জন্য আমি রাশি তালিকাটা অ্যাড করেছি। নেক্সট, এগুলো 2 মার্কসের জন্য রেডি করবে, ঠিক আছে, তার থেকে বেশি মাথা ঘামানোর দরকার নেই। এবং এগুলো রেডি করবে 4 মার্কসের জন্য। কি কি রয়েছে? সবার প্রথমে রামপা বিদ্রোহ, ইম্পর্টেন্ট। তারপর একা আন্দোলন, খুবই ইম্পর্টেন্ট। বারদৌলি সত্যাগ্রহ, তেভাগা আন্দোলন, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কৃষক সমাজ যোগ দেয়নি কেন, এটা আমি অনেকবার পড়িয়েছি এবং এটা ইম্পর্টেন্টও বটে। আইন অমান্য আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন। এখানে কি করবে, এই যে আমি বললাম না আইন অমান্য আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন, এখানে তুমি পড়বে যে আইন অমান্য আন্দোলনে কৃষক ও শ্রমিকদের ভূমিকা, এটাই 8 নম্বরের প্রশ্ন তো এসে যেতে পারে। দেখো, আইন অমান্য আন্দোলনে কৃষকদের ভূমিকা 4 নম্বর, আইন অমান্য আন্দোলনে শ্রমিকদের ভূমিকা 4 নম্বর। 8 মার্কসে কি দিবে? আইন অমান্য আন্দোলনে কৃষক ও শ্রমিকদের মানে শ্রমিকদের অংশগ্রহণের দিকগুলো দিকে দাও বা ভূমিকা আলোচনা করো, সিম্পল ইজ দ্যাট। তো এই প্রশ্নটা এসে যেতে পারে। ভারত ছাড়ো আন্দোলনও একই, কৃষক এবং শ্রমিকদের ভূমিকা আলোচনা করো। 8 মার্কস এবং 4 মার্কস দুভাবেই রেডি করবে। ওয়ার্কার্স এন্ড পিজেন্টস পার্টি, এটা খুবই ইম্পর্টেন্ট। ওয়ার্কার্স এন্ড পিজেন্টস পার্টি উদ্দেশ্য কি, বা একটা টিকা হিসেবে দিয়ে দিল বা 8 মার্কসের হিসেবে দিয়ে দিল, ঠিক আছে। মিরাট ষড়যন্ত্র মামলা, এটা বেশিরভাগই এই দেখো ওয়ার্কার্স এন্ড পিজেন্ট পার্টি এবং মিরাট ষড়যন্ত্র মামলা একে অপরের সঙ্গে যুক্ত রয়েছে, তো 5+3 হিসেবে দিয়ে দিল, ঠিক আছে। এইভাবেই প্রশ্নগুলো তৈরি হয়। এই জন্য 4 মার্কসে যদি এগুলো রেডি করো, তোমার সচরাচর খুব স্বাভাবিকভাবেই 8 মার্কসের জন্য তোমার প্রশ্নগুলো রেডি হয়ে যাবে। তারপর রয়েছে কি, শ্রমিক আন্দোলন ও AITUC, অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস, এবং সবার শেষে মানবেন্দ্রনাথ রায়ের উপর টিকাটাও পড়ে যাবে, কারণ কি আমাদের বামপন্থী ভাবনা চিন্তা আন্দোলন এখানে রয়েছে। তো এই হচ্ছে আমাদের সেকেন্ড সেমেস্টারের 6 নম্বর চ্যাপ্টারের কমপ্লিট সেশন। হ্যাঁ, 6 নম্বর চ্যাপ্টারের কোশ্চেনটা একটু বেশি রাখা আছে, তার রিজন তোমরা সকলেই জানো যে 6 নম্বর এবং 7 নম্বর চ্যাপ্টার অনেকটাই বিশদ, যথেষ্ট বড়। তো সেখান থেকে একদমই আমি যদি বলি 3টা বা 4টা উঠিয়ে দিয়ে দিলাম যে হ্যাঁ এটা পড়ে যাও, তাহলে সেটা মূর্খামি হবে, সেটা আমার জন্য সঠিক হবে না, সেটা তোমার পরীক্ষার জন্য ভালো হবে না। সেই জন্য 6 নম্বর চ্যাপ্টারে আমি একটু বেশি প্রশ্ন রেখেছি। বাট তুমি যদি তুলনা করো, মানে অধ্যায় ভিত্তিক তুলনা করো, সেই হিসাবে কিন্তু যতগুলো প্রশ্ন তোমার অধ্যায় আছে তার থেকে অনেকটাই কম আমি দিয়েছি। এবং এগুলো রেডি করে গেলেই তোমাদের সম্পূর্ণ সেকেন্ড সামেটিভের পড়াটা খুব সুন্দর করে হয়ে যাবে খুব সময়ের মধ্যে। এবং আমি এক গ্যারান্টির সাথে বলতে পারি যে তোমাদের পরীক্ষা খুব ভালো যাবে। জাস্ট এগুলো প্রিপেয়ার করে যাও, তোমাদের পরীক্ষা একদম পারফেক্ট ওয়েতে এক্সিকিউট হবে। তো এই হচ্ছে আমাদের কমপ্লিট সাজেশন। এখন এই যে পিডিএফটা আছে, এই পিডিএফটা তোমরা কোথায় পাবে? তোমরা লেটস ইমপ্রুভ নাইন অ্যান্ড 10 টেলিগ্রাম চ্যানেল আছে, সেখানে জয়েন করে দাও, বা লেটস ইমপ্রুভের যে আমাদের অ্যাপ আছে প্লে স্টোর থেকে ডাউনলোড করো, সেখানেও তোমরা এই পিডিএফটা কমপ্লিট ফরম্যাটে পেয়ে যাবে, ঠিক আছে, কমপ্লিট পিডিএফটা পেয়ে যাবে। তো এই ছিল আজকের সম্পূর্ণ সাজেশন। তোমরা এই সাজেশনটা ভালো করে পড়ো, তার সাথে সাথে তোমার যদি মনে হয় যে না আরেকটু বেটার ওয়েতে প্রিপেয়ার করবো, আরো কয়েকটা প্রশ্ন করে যাও, অবশ্যই করে দাও, আমি কোনো বাধা দিব না। কেন কি যত প্রিপেয়ার করে যাবে তোমার নিজের প্রতি কনফিডেন্স এবং স্বাভাবিকভাবেই তোমার পরীক্ষা ভালো হওয়ার সম্ভাবনা বাড়তে থাকবে। বাট এই সাজেশন যতগুলো দিয়েছি সেগুলোই তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে, এটা আমি আশা রাখছি। এবং স্বাভাবিকভাবেই তোমাদের পরীক্ষাটা যাতে খুব ভালোভাবে যায় সেটার আমি প্রার্থনাও করছি। তো চলো দেখা হবে নেক্সট সেশনে, ততদিন ভালো করে পড়তে থাকো এবং বেস্ট অফ লাক ফর ইউর এক্সামিনেশন। টাটা।